জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দক্ষিণ কলকাতার বিভিন্ন থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। ওয়াটগঞ্জ ইকবালপুরে রেজিস্ট্রারের চোখ বোলালেন, দেখলেন লকআপও। মাদ্রাসায় বন্দে মাতরম গাইলে সম্প্রীতি নষ্ট, বিকাশ ভট্টাচার্যের সওয়ালে প্রধান বিচারপতির কড়া পর্যবেক্ষণ। বিদেশ যাওয়া আপাতত স্থগিত, অভিষেকের একটাই পণ, এসএসকেএমে যাব না। 13 তলা থেকে ধাক্কা, অবলা প্রাণীর মর্মান্তিক পরিণতিতে মোমবাতি মিছিল পশুপ্রেমীদের, রইল ভিডিও। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও রেডিওলজিস্ট সংকটে চাপে জিবি হাসপাতাল। এসএসকেএমে যাবেন না, আমেরিকাতেই অনড় অভিষেক, শুনে কি বললেন বিচারপতি? হাইকোর্টে যা ঘটল। মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করার নির্দেশ, হাইকোর্টে বড় ধাক্কা খেল মামলাকারীরা। চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে পৃথিবী থেকেও। অভিষেকের বিদেশ যাত্রায় আদালতের না, ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন, ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়, কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর। 5 তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হলো চন্দ্রপৃষ্ঠে। বিধানসভায় নজিরবিহীন ঘটনা, প্রথমবার সাসপেন্ড কোনো মার্শাল, কি অপরাধ দেবব্রতর, হবে তদন্ত। এলআইসির অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, 31,000 কোটি তোলাই লক্ষ্য। 2027 ইউপি ভোটের প্রথম প্রার্থী ঘোষণা অখিলেশের, অযোধ্যায় কাকে টিকিটে লড়াবেন সমাজবাদী প্রধান। টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান, কাউকে রেয়াত নয়, হুঁশিয়ারি অগ্নিমিত্রার। শ্রমিকের বাড়িতে হঠাৎ শুভেন্দু বানসাল, পর্দার আড়ালে কি চলছে, তৃণমূলের অন্দরে নতুন ধাক্কা। পণ্যবাহী জাহাজে হামলা বন্ধ করতেই হবে, লোহিত সাগরের ভারতীয় জাহাজ ডুবে যাওয়ার পর বিবৃতি দিল্লির, কড়া বার্তা। দ্বিতীয় বিয়ের 6 মাসেই স্ত্রী সন্তান ছেড়ে প্রথম বউয়ের সঙ্গে সম্পর্ক, বিচার চেয়ে ধর্নায় চিকিৎসক ঘরণী। সরকারকে চাপে রাখাই লক্ষ্য, অধিকার আদায়ে ভোটে লড়বে আরশোলারা, ভবিষ্যতের রণকৌশল জানালো সিজেপি। বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক, হাইকোর্ট আগে এসএসকেএমে যেতে বলেছিল, রাজি না হওয়ায় মামলাই খারিজ। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় 24 জনকে জামিন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় সহ তালিকায় আর কারা। 2029 সালে ব্রিটেনের রাজনীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করবে মুসলমানরা, সামনে এলো বিস্ফোরক পরিসংখ্যান। রকেট হামলায় ভারতীয় জাহাজ ধ্বংস, ইয়েমেনের উপকূলে উদ্ধার 13 জন ভারতীয় সহ 14 নাবিক, নেপথ্যে হুথি। এসটি শংসাপত্র বের করে 8 ছেলে মেয়েকে ডাক্তার অধ্যাপক বানিয়ে ফেলেছেন ফারাক্কার আইনুল হক। সিপিএম আর তৃণমূল জমানার এই মারাত্মক জালিয়াতি ধরা পড়ল বিজেপি জমানায়। চাঁদের বুকে বড় ধাক্কা, প্রভাব পড়তে পারে জোয়ার ভাটাতেও, চিন্তায় পড়ল নাসাও। 2029 লোকসভা ভোটের আগে বড় প্রস্তুতি, ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে সক্রিয় কেন্দ্র। এসএসকেএম হাসপাতালে যান কাল, আদালতের পরামর্শ শুনে কি জানালেন অভিষেকের আইনজীবী। দুর্যোগের মুখে পশ্চিমবঙ্গ, উপকূল থেকে পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অভিষেককে দেখতে বিদেশ থেকে আসুক ডাক্তার, প্রয়োজনে আমরা খরচ দেব, কটাক্ষ নওশাদ সিদ্দিকীর। বাদল অধিবেশনে সংসদে ডিলিমিটেশন বিল, সমর্থন জোগাড়ে ক্রস ভোটিং এর ভরসায় কেন্দ্র। কাটমানি তোলাবাজি বরদাস্ত নয়, শ্রমিক দিলীপের বার্তার পরই 30-এর বেশি নেতাকে বহিষ্কার, 250 জনকে শোকজ বঙ্গ বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দুপুরে পিডব্লিউডি তাঁবুতে ছিলেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে চিনার পার্কে বাসভবনে যাওয়ার কথা ছিল তার, কিন্তু পিডব্লিউডি তাঁবু থেকে বেরিয়ে তার গাড়ি চলে যায় দক্ষিণ কলকাতার রাস্তায়। প্রথমে ওয়াটগঞ্জ, তারপর ইকবালপুর থানায় যান মুখ্যমন্ত্রী। ইকবালপুর থানায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। আচমকা কলকাতার বিভিন্ন থানা পরিদর্শনে বার হলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে ভবানীপুর এবং কলকাতা বন্দর এলাকায় ওয়াটগঞ্জ এবং ইকবালপুর থানায় উপস্থিত হয়েছিলেন তিনি। খতিয়ে দেখেন পরিকাঠামো ব্যবস্থা থেকে লকআপের অবস্থা। ওয়াটগঞ্জ থানাটি ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা এলাকা। সেখানকার পুলিশ প্রশাসনের সুবিধা অসুবিধা খতিয়ে দেখেন পুলিশ মন্ত্রী। ওয়াটগঞ্জ থানায় একটি চেয়ারে বসে বিভিন্ন অভিযোগপত্র দেখতে শুরু করেন মুখ্যমন্ত্রী। কোন মামলায় কি পদক্ষেপ করা হলো কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান। রেজিস্ট্রারের চোখ বোলাতে তাকে বলতে শোনা যায়, আপনাদের তো অ্যাকশন টেকেন করতে হবে, শুধু অভিযোগ। ফাইলের পৃষ্ঠা উল্টোতে থাকেন মুখ্যমন্ত্রী, তারপর মহিলা সহায়তা ডেস্কের অবস্থা খতিয়ে দেখেন রেজিস্ট্রার। ডিউটি অফিসারদের সঙ্গে কথা বলতে সিঁড়ি ভেঙে ওপরের তলায় ওঠেন, লকআপের সামনে দাঁড়িয়ে ভিতরের পরিস্থিতি দেখে বেরিয়ে আসেন। ওয়াটগঞ্জ থেকে মুখ্যমন্ত্রী চলে যান ইকবালপুর থানায়, সেখানেও একইভাবে খোঁজ নেন, খতিয়ে দেখেন থানার পরিকাঠামো, বিভিন্ন অভিযোগে কি পদক্ষেপ করা হয়েছে ইত্যাদি। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়েন। তারপর আলিপুর পুলিশ লাইন্সে
থাকাকালীন বড়বাজারে আগুন লাগার একটি ঘটনা কানে আসে মুখ্যমন্ত্রীর। সেখানে বসে খোঁজ নেন তিনি। পুলিশের একটি সূত্রে খবর, পিডব্লিউডি তাঁবুতে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে চিনার পার্কে বাসভবনে যাওয়ার কথা ছিল তার, কিন্তু পিডব্লিউডি তাঁবু থেকে বেরিয়ে তার গাড়ি চলে যায় দক্ষিণ কলকাতার রাস্তায়। প্রথমে ওয়াটগঞ্জ, তারপর একবারপুর থানায় যান মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেক থানায় মহিলা সহায়তা কেন্দ্র করার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। তার বাস্তবায়ন কতটা হয়েছে তার সরজমিনে খতিয়ে দেখা শুরু করলেন তিনি। প্রশাসন সূত্রে খবর, আগামী দিনেও বিভিন্ন থানায় সারপ্রাইজ ভিজিট করতে পারেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায় বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যাচ্ছেন। কলকাতা মেডিকেল কলেজে গিয়ে রোগী এবং রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি, খতিয়ে দেখেন পরিকাঠামো। রাজ্যের মাদ্রাসাগুলিতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের মাদ্রাসা দপ্তর। তা নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। আদালতের পর্যবেক্ষণ, এতে কি আকাশ ভেঙে পড়বে? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে বলে জানান মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সওয়াল জবাব শুনে অন্তর্বর্তীকালীন নির্দেশ নয়, কেন্দ্রের হলফনামা তলব করেছে আদালত। জনস্বার্থ মামলা দায়ের করেছেন সমাজকর্মী সৌরভ দত্ত। মঙ্গলবার মামলাটি ওঠে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। মামলাকারীর হয়ে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি সওয়াল করেন, কেউ যদি নিজে থেকে গাইতে চান গাইবেন, কিন্তু জোর করে গাইতে বলা যায় না। এতে ধর্মনিরপেক্ষতার প্রকৃতি নষ্ট হবে। পর্যবেক্ষণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাকারীকে বলেন, আপনি একজন সমাজকর্মী, আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত? আদালত কি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে পারে? কেন্দ্রের হলফনামা ছাড়া তাদের বক্তব্য না জেনে এই নির্দেশ দেওয়া সম্ভব নয়। পাল্টা বিকাশ রঞ্জন সওয়াল করেন, কেন্দ্রের হলফনামা দেওয়ার আগে পর্যন্ত বাধ্যতামূলক নয় বলে বলা হোক। তবে বিচারপতি তার উদ্দেশ্যে বলেন, হাজার হাজার খ্রিস্টান স্কুলের প্রার্থনার সময় গাওয়া হয়, এতে কি আকাশ ভেঙে পড়বে? বিকাশ রঞ্জন বাবু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম। বিকাশের কড়া সওয়ালের পরও কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হননি প্রধান বিচারপতির বেঞ্চ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়। যদি কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হয় তবে আদালতকে জানাবেন। বিকাশ বলেন, জেলে পাঠানোর পর মামলা শোনা হবে। পাল্টা কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী বলেন, এটি জনস্বার্থ মামলা নয়, পাবলিসিটি ওরিয়েন্টেড লিটিগেশন। সুপ্রিম কোর্ট বলেছে এই ধরনের জনস্বার্থ মামলা গ্রহণ করা উচিত নয়। নির্দিষ্ট গ্রুপের জন্য সরকারের কোনো নীতি পরিবর্তন করা যায় না। মতাদর্শগত ডিবেট নিয়ে জনস্বার্থ মামলা হতে পারে না। হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন তিনি। মামলার পরবর্তী শুনানি 16 সেপ্টেম্বর। প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অনুমতি না পেয়ে সরাসরি সুপ্রিম কোর্ট, কিন্তু শীর্ষ আদালত ফের মামলা পাঠায় কলকাতা হাইকোর্টে। 7 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টকে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। তারপরই বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে শুনানি হলো হাইকোর্টের বিচারপতি সৌমেন ভট্টাচার্যের বেঞ্চে। আর এদিন শুনানিতে ফের ধাক্কা খেলেন অভিষেক। বিচারপতির পর্যবেক্ষণ, SSKM হাসপাতালে চোখ দেখান তৃণমূল সাংসদ, কিন্তু SSKM-এ চোখ দেখাতে নারাজ অভিষেক। শেষ পর্যন্ত আবেদন প্রত্যাহার করতে চান তিনি। তারপরই মামলাটি খারিজ করেন বিচারপতি সৌমেন ভট্টাচার্য। এদিন শুনানিতে কি হলো? এদিন মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী রেবেকা জন বলেন, এর আগে তদন্তকারী সংস্থাকে 7 দিন আগে নোটিশ দিয়ে গিয়েছেন তার মক্কেল। কলকাতায় স্ত্রী ও বাচ্চারা রয়েছে। তার মক্কেলের প্রতি মুভমেন্ট জানা যায়। সাংসদ হিসেবে যে কোনো দেশে যেতে পারেন তিনি। তখন বিচারপতি বলেন, সমস্যা হলো বিধাননগর পুলিশ থানায় একাধিক আলাদা মামলা বিচারাধীন আছে। একটা মামলা হলে আলাদা কথা ছিল, কিন্তু আদালত মনে করছে কলকাতায় কিংবা রাজ্যের বাইরে হলেও এই চিকিৎসা করার ক্ষেত্রে অসুবিধা নেই। বিচারপতি আরও বলেন, বিদেশ কিংবা দেশ আজকের দিনে চিকিৎসা ক্ষেত্রে ম্যাটার করে না। বিচারপতির পর্যবেক্ষণ, অপথ্যালমোলজি SSKM-এ যেটি বিখ্যাত, সেখানে 3 চিকিৎসকের কমিটি পরীক্ষা করবে, চেক করবে, আজ পরশু রিপোর্ট দেবে। তো আর তারা যদি মনে করে কলকাতা কিংবা দেশের যে কোনো আই হসপিটাল চিকিৎসা হতে পারে। অভিষেকের আইনজীবী রেবেকা জন তখন জানান, তার মক্কেল SSKM-এ চিকিৎসা করাতে চান না। অভিষেকের আইনজীবী বারবার বলেন, তার মক্কেল চিকিৎসা কন্টিনিউ করতে বিদেশে যেতে চান, কারণ বিদেশেই তার চোখের চিকিৎসা চলছে। যদি ট্রিটমেন্ট এখানে সম্ভব হতো তাহলে বলতেন না। তখন বিচারপতি প্রশ্ন করেন, নির্দেশে কি লিখবো আপনি SSKM-এ যেতে চান না? বিপাকে পড়ে মামলা প্রত্যাহার করতে চান অভিষেকের আইনজীবী। মামলা প্রত্যাহারের আবেদন শুনে বিচারপতি সৌমেন ভট্টাচার্য বলেন, শীর্ষ আদালতের নির্দেশ শুনতে হবে এই মামলা, ফলে এটা প্রত্যাহার করতে দেব না। সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি দেশেই চিকিৎসা করান। একই সঙ্গে বিচারপতি বলেন, অভিষেক যে চিকিৎসকের উল্লেখ করেছেন আবেদনে, সেই চিকিৎসকের রেজিস্টার নম্বর নেই সেখানে। এরপর অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় গুগল থেকে চিকিৎসকের যাবতীয় ডিটেলস পড়ে শোনান। তার বক্তব্য, শীর্ষ আদালতের বহু বিচারপতি বাইরেও যান চিকিৎসা করাতে। অভিষেকের আইনজীবী বলেন, আমরা শুধু দেশের বাইরে যেতে চেয়েছি, SSKM-এ যাওয়ার জন্য আমার মক্কেল কোনো নির্দেশ দেননি।
দিন কয়েক আগে একটি বহুতল আবাসনের 13 তলা থেকে একটি বিড়ালকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে মহারাষ্ট্রের এক পৌরের বিরুদ্ধে। খবর, ঘটনাস্থলে মারা যায় অবলা প্রাণীটি। একটি সিসিটিভি ফুটেজ থেকে ঘটনাটি সম্পর্কে জানা যায়। তা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন পশুপ্রেমীরা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলেন তারা। সেই অমানবিক ঘটনার প্রতিবাদে সোমবার মহারাষ্ট্রের অম্বরনাথে মোমবাতি মিছিল করেন পশুপ্রেমীরা। অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানান তারা। সংবাদ প্রতিবেদন অনুসারে শিবাজীনগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। পুলিশ সেই আবাসনে গিয়ে ওই পৌরকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো রকম আইনি পদক্ষেপ করা হয়নি। শিবাজীনগর পুলিশ সূত্রে জানানো হয়েছে, বর্তমানে মামলাটির তদন্ত চলছে, কিন্তু প্রতিবাদী পশুপ্রেমীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বিড়ালটিকে মাটি চাপা দেওয়া হয়েছিল। তদন্তের অংশ হিসেবে পুলিশ পরে মৃতদেহটি মাটি থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠায়। ফিড দ্য স্ট্রেস নামের ফেসবুক পাতা থেকে ঘটনাটির ভিডিও ভাগ করা হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। ভিডিওটি দেখা গিয়েছে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটছেন পশুপ্রেমীরা। নিরীহ প্রাণীটির জন্য ন্যায় বিচার চেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি তুলে স্লোগানও দেন তারা। গত 30 জুলাই এজিএমসি ও জিবিপি হাসপাতালের মহিলা রেসিডেন্ট চিকিৎসকদের হোস্টেলে এক চিকিৎসকের কক্ষে অনুপ্রবেশের ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামোর একাধিক দুর্বলতার সামনে এসেছে। একই সঙ্গে জিবিপি হাসপাতালে রেডিওলজিস্টের তীব্র সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। এজিএমসির অধ্যক্ষ অধ্যাপক তপন মজুমদার জানান, 30 জুলাই রাত প্রায় 11:45 মুখোশ পরা এক ব্যক্তি খোলা বারান্দার দরজা দিয়ে প্রথম বর্ষের এক স্নাতকোত্তর চিকিৎসকের কক্ষে প্রবেশ করে। অভিযুক্ত পিছন থেকে ওই চিকিৎসককে ধাক্কা দিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। চিকিৎসকের চিৎকারে আশপাশের সহকর্মী ও নিরাপত্তারক্ষীরা ছুটে এলেও ততক্ষণে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তবে তদন্তে উঠে আসে হাসপাতাল চত্বরে সর্বত্র সিসিটিভি ফুটেজ নজরদারি নেই। উপলব্ধ ফুটেজে কেবল অডিটোরিয়ামের পাশ দিয়ে এক যুবকের পেছনের অংশ দৌড়ে পালানোর দৃশ্য ধরা পড়েছে। এতে নজরদারি ব্যবস্থার বড় ধরনের ঘাটতি স্পষ্ট হয়েছে বলে জানান অধ্যক্ষ। ঘটনার পর রাতে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। জানা গেছে, শেষবার রাত 9:45 নিরাপত্তা টহল দেওয়া হয়েছিল। এই ঘটনায় দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে নিয়মিত টহলের ব্যবস্থা, মহিলা হোস্টেলে অতিরিক্ত বেড়া ও জানালায় গ্রিল বসানোর কাজ শুরু হয়েছে। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত সীমানা প্রাচীরের অভাব এবং একাধিক প্রবেশ ও প্রস্থানের পথ থাকায় নিরাপত্তা আরও জটিল হয়ে উঠেছে। সন্ধ্যার পর অডিটোরিয়াম ও পেছনের এলাকায় অবৈধভাবে অটো ও ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের অভিযোগও রয়েছে। ইতিমধ্যে হোস্টেল ক্যান্টিন সংলগ্ন এলাকাকে আবাসিক অঞ্চল হিসেবে ঘোষণা করে সন্ধ্যার পর সেখানে যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। অধ্যাপক মজুমদার বলেন, হাসপাতালের জন্য একটি আধুনিক ও সুসজ্জিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। বর্তমানে কর্মরত অধিকাংশ নিরাপত্তারক্ষী নিরস্ত্র হওয়ায় গুরুতর পরিস্থিতি মোকাবিলায় তারা সীমাবদ্ধ। এজন্য অতিরিক্ত পুলিশ টহলেরও আবেদন জানানো হয়েছে। হাইকোর্টে এসএসকেএমে হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা করাতে বললেও সেই পরামর্শে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা করাতে অনড় তিনি। মঙ্গলবার আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টকে সে কথা জানিয়েও দিলেন তৃণমূল শীর্ষ নেতা। আর এ কথা শুনেই অভিষেকের বিদেশ যাত্রার অনুমতি চেয়ে দায়ের করা মামলায় খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন ভট্টাচার্য। অভিষেকের বিদেশ যাত্রার অনুমতিতে সাড়া না দিয়ে আগামীকাল প্রথমে তাকে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যাওয়ার পরামর্শ দেন বিচারপতি সৌমেন ভট্টাচার্য। এসএসকেএমের চক্ষু বিভাগের প্রধান একটি মেডিকেল বোর্ড গঠন করবেন বলে জানায় হাইকোর্ট। অভিষেকের চোখ পরীক্ষা করবে সেই মেডিকেল বোর্ড। 7 আগস্ট হাইকোর্টকে রিপোর্ট দেবে এসএসকেএম হাসপাতালের সেই মেডিকেল বোর্ড। প্রাথমিক পর্যবেক্ষণে এদিন প্রথমে বিচারপতি সৌমেন ভট্টাচার্য অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আমি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। আগামীকাল দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। পরশুদিন এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে। যদিও অভিষেকের আইনজীবী জানিয়ে দেন, তার মক্কেল এসএসকেএম হাসপাতালে চোখের চিকিৎসা করাতে চান না। তিনি আগে যেখানে চিকিৎসা করেছেন সেখানেই ফের চিকিৎসা করাতে চান। এই সওয়াল শুনে বিচারপতি বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সেখানে চিকিৎসা করান। বিচারপতি আরও বলেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হতেন তাহলে সেই বোর্ডের মতামতের ভিত্তিতে আদালত বিবেচনা করতে পারত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া সত্যিই প্রয়োজন কিনা। এরপরই মামলা খারিজ করে দেন বিচারপতি সৌমেন ভট্টাচার্য। হাইকোর্টের প্রশ্নের মুখে অভিষেকের আইনজীবী। এদিন হাইকোর্টে শুনানি চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে আপত্তি জানানো হয়। বিদেশে গিয়ে চিকিৎসা করানোর মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি বলেই দাবি করেন রাজ্যের আইনজীবী। বিচারপতি সৌমেন ভট্টাচার্য অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, সেখানে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? জবাবে অভিষেকের আইনজীবী দাবি করেন, সেই কারণেই 3-4 সপ্তাহের জন্য বিদেশ যাত্রার অনুমতি চাওয়া হচ্ছে। অভিষেক অতীতে আদালতের সব নির্দেশ মেনেছেন বলেও সওয়াল করেন তার আইনজীবী।
রাজ্যের মাদ্রাসাগুলিতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার সরকারি নির্দেশকে ঘিরে এবার আইনি লড়াই শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। এই নির্দেশিকার বৈধতাকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হলেও আদালত আপাতত সেই নির্দেশিকায় কোনো ধরনের স্থগিতাদেশ বা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে অস্বীকার করেছে। পরিবর্তে কেন্দ্র সরকারের মতামত জানতে চেয়ে হলফনামা তলব করেছে ডিভিশন বেঞ্চ এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। হাইকোর্টে কি যুক্তি দেওয়া হলো? মাদ্রাসা শিক্ষা দপ্তরের সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সমাজকর্মী সৌরভ দত্ত হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। আবেদনকারী পক্ষে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করতে গিয়ে আদালতে জানান, কেউ যদি নিজে থেকে গাইতে চান গাইবেন, কিন্তু জোর করে গাইতে বলা যায় না, এতে ধর্মনিরপেক্ষতার প্রকৃতি নষ্ট হবে। তার মতে কোনো গান গাওয়া একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত। কোনো প্রশাসনিক নির্দেশের মাধ্যমে তা মানুষের ওপর চাপিয়ে দেওয়া আইনসম্মত নয়। আবেদনকারীর এই পিটিশন ও লকার স্ট্যান্ডে নিয়ে প্রশ্ন তুলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, আপনি একজন সমাজকর্মী, আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত? আদালত কি হুট করে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে পারে? কেন্দ্রের হলফনামা ছাড়া তাদের বক্তব্য না জেনে এই নির্দেশ দেওয়া সম্ভব নয়। কেন্দ্রের বক্তব্য না শুনে এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সমীচীন নয় বলে সাফ জানিয়ে দেয় আদালত। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনুরোধ জানান যে অন্তত কেন্দ্রের হলফনামা জমা পড়ার আগে পর্যন্ত যেন গান গাওয়াটা বাধ্যতামূলক নয় বলে নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাবও খারিজ করে দেয় বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ ও বেঞ্চের মন্তব্য শুনানি চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, হাজার হাজার খ্রিস্টান স্কুলের প্রার্থনার সময় নানা প্রার্থনা বা গান গাওয়া হয়, এতে কি আকাশ ভেঙে পড়বে? আজ চাঁদের মাটিতে আছড়ে পড়বে রকেট, আর কিছুক্ষণের মধ্যেই চাঁদের বুকে আছড়ে পড়তে চলেছে সেটি। রকেট আছড়ে পড়ার মুহূর্তে ঝলকানি দেখা যাবে পৃথিবী থেকেও। রকেটটি আছড়ে পড়লে চাঁদের বুকে নয়া গহ্বরের সৃষ্টি হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের একটি রকেট চাঁদের বুকে আছড়ে পড়তে চলেছে। যে ফ্যালকন 9 রকেটের অংশ বিশেষ আছড়ে পড়তে চলেছে সেখানে, সেটি মহাকাশে পরিত্যক্ত অবস্থায় ছিল। উত্তর এবং দক্ষিণ আমেরিকায় টেলিস্কোপের চোখে রেখে দেখা যাবে বিস্ফোরণের ফলে সৃষ্ট আলোর ঝলকানি। তবে চাঁদের বায়ুমণ্ডল নেই, তাই আগুনের পরিবর্তে ধুলোর মেঘ তৈরি হবে। ইস্টার্ন টাইম অনুযায়ী 5ই আগস্ট বুধবার গভীর রাতে 2:35 চাঁদের বুকে আছড়ে পড়বে রকেটের অংশবিশেষ। ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12:05। এই মুহূর্তে চাঁদের দিকেই টেলিস্কোপ তাক করে রেখেছেন মহাকাশচারীরা। ফ্যালকন 9 রকেটের যে অংশ চাঁদের বুকে আছড়ে পড়তে চলেছে আকারে তার ট্রাকের সমান। 2005 সালে দুটি বেসরকারি ল্যান্ডারকে চাঁদের কক্ষে পথে পাঠানো হয়েছিল সেটিকে। তার মধ্যে একটির উপরিভাগের অংশ রয়ে গিয়েছিল, সেটি আইনস্টাইন গহ্বরের কাছে। চাঁদের মাটিতে আছড়ে পড়বে বলে চলতি বছরের শুরুতে জানা যায়। এবার সেই সন্ধিক্ষণ চলে এলো। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী চাঁদের মাটিতে আছড়ে পড়ার সময় রকেটের ওই অংশবিশেষের গতিবেগ থাকবে ঘন্টায় 8748 কিলোমিটার। পৃথিবীতে বসে এই গতিবেগ বেশি মনে হলেও আসলে অনেকটাই কম। চাঁদের বুকে গ্রহাণু আছড়ে পড়ার সময় গতিবেগ এর চেয়ে 6 গুণ বেশি হয়। রকেটটি আছড়ে পড়ার সময় বিস্ফোরণ ঘটবে, তবে পৃথিবী থেকে শনিকে যেমন দেখায় তার চেয়ে আলোর ঝলকানির ঔজ্জ্বল্য 20 ভাগ কম হবে। বিজ্ঞানীদের অনুমান রকেটের অংশ বিশেষ আছড়ে পড়ে চাঁদের বুকে যে নতুন গহ্বর তৈরি হবে তার আয়তন হবে 90 ফুটের মতো, গভীরতা হবে 16 ফুট। অত ছোট গহ্বর পৃথিবী থেকে দেখা যাবে না। 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য বিস্ফোরণ ফলে সৃষ্ট ঝলকানি দেখা যেতে পারে পৃথিবী থেকে। তবে বিস্ফোরণের ফলে সৃষ্ট ধূলিকণা এবং গ্যাসের মেঘ চন্দ্রপৃষ্ঠে অনেক বেশি সময় স্থায়ী হবে, প্রায় 400 সেকেন্ড বা 7 মিনিট। টেলিস্কোপের সাহায্যে ওই মেঘ দেখা যাবে পৃথিবী থেকে।